brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, শুরু করছি স্পেশাল বুলেটিন। বাদের খাতায় কালীঘাট। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। বাদের খাতায় কালীঘাট কথা কেন বলছে? একটু যদি তৃণমূলের অন্দরে এখন নজর রাখা যায়, তৃণমূল তো দুভাগ হয়ে গিয়েছে। প্রতীক নিয়ে লড়াই চলছে, দল কাদের দখলে থাকবে, কারা আসল তৃণমূল, সেই নিয়ে লড়াই তো চলছে, এই কার্যালয় নিয়ে লড়াই চলছে। আর এর মধ্যে আপনারা জানেন নির্বাচন কমিশনের আজকেই ডেডলাইন ছিল দুই পক্ষ অর্থাৎ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুই পক্ষকেই নথি জমা দিতে। প্রতীক কার কাছে থাকবে? নথি জমা দিয়েছে দুই শিবিরই নিজেদের মতন করে দাবি করছে প্রথম থেকেই যে তারাই আসল তৃণমূল। কিন্তু বাস্তবে কয়েকটা দিকে যদি নজর রাখা যায় তাহলে এই প্রশ্নটা আদৌ আসছে যে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূল তারা আদৌ কতটা প্রাসঙ্গিক আর থাকছে, তাদের হাতে কি থাকছে? সংসদীয় দল যদি রাজ্যসভার দিকে নজর রাখা যায়, 3 সাংসদ পদ, সেই 3 সাংসদ পদও তাদের কার্যত হাতছাড়া, যেটা একদমই অসম্ভব। আর তার মধ্যে পরিষদীয় দল, সেক্ষেত্রেও আমরা দেখলাম এই যে ঋতব্রত শিবির, এই ঋতব্রত শিবির তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে। সেক্ষেত্রে বিধানসভা হোক, লোকসভা হোক কিংবা রাজ্যসভায় কোথায় কালীঘাট তৃণমূল, কোথায়? তাদের তো এই মুহূর্তে কোনো খোঁজ বা হদিশ চিহ্ন পাওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে। আমরা গোটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে সেই নিয়ে তো একটা শরিকি লড়াই আজকে আপনারা জানেন, যেমনটা বলছিলাম যে নির্বাচন কমিশনের ডেডলাইন আজকে ছিল, সেই ডেডলাইন অনুযায়ী দুই শিবিরই তাদের সমস্ত নথি তাদের যা জমা দেওয়ার সেটা জমা দিয়েছে। ঋতব্রত শিবির কনফিডেন্ট, অন্যদিকে কালীঘাট তৃণমূল তারাও বলছে যে তারাই আসল তৃণমূল, এই প্রতীক বা দল তাদেরই দখলে থাকা উচিত, তাদেরই প্রাপ্য। সব মিলিয়ে তাহলে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবস্থান দাঁড়িয়ে রয়েছে আমরা জানি। সরাসরি রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দুই তৃণমূলী পক্ষই দাবি করছে আসল তৃণমূল তারা, প্রতীক তাদের দখলে থাকবে, কিন্তু বাস্তব ছবিটা ঠিক কি? কারণ সংখ্যাগরিষ্ঠতা সেটা তো ঋতব্রত শিবিরের পক্ষে রয়েছে, অস্বীকার করা যায় না। অবশ্যই একদমই তুমি ঠিক বলেছো। দেখো, ঋতব্রত শিবিরের কাছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তারা দাবি করছে জেলা স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত তারা বৈঠক করেছে এবং তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসেবে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তারা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচন করেছেন অরূপ রায়কে। এই ধরনের যে নথি তারা তৈরি করেছেন রীতিমতো, সেই নথি তারা কিন্তু নির্বাচন কমিশনে দিয়েছে। উল্টো দিকে আজকে 14 পাতার যে নথি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষরা নির্বাচন কমিশনে জমা দিলেন, সেই 14 পাতার নথি যদি খতিয়ে দেখা যায় তাতে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের গঠন, তার সংবিধান তৈরি সেই সময়কার কথা উল্লেখ আছে। একেবারে 1997 সালের 24শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি সাংসদ, অজিত পাঁজা তখন তিনি সাংসদ, তারা নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন, চিঠি লিখে জানাচ্ছেন যে তারা কোনো দলের সদস্য নন, তারা একটি রাজনৈতিক দল গড়তে চান এবং দলের হিসেবে তাদেরকে প্রতীক দেওয়া হোক। এবং তারপর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের গঠন, এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। যেমন পাশাপাশি তারা উল্লেখ করেছেন সাম্প্রতিককালে 2022 সালে তাদের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেখানের সিদ্ধান্ত তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এমনকি সদ্য 2026-এ এই বিধানসভা নির্বাচনের পর কালীঘাটের বাড়িতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত তারা উল্লেখ করেছেন চিঠিতে। অর্থাৎ দুপক্ষই তারা জাহির করতে চাইছেন, প্রমাণ করতে চাইছেন, তারা একেবারে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে চাইছেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং তাদের হাতেই কর্তৃত্ব থাকা উচিত। অতএব একদিকে ঋতব্রত, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে লড়াই, এই যে দল নিয়ে টানাটানি, এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু আইন মেনে আইন মোতাবেক কি রয়েছে সেটা দেখবেন, কাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যেমন তুমি বলছো বিধানসভায় বিধায়ক রয়েছেন ঋতব্রতর সঙ্গে, তেমনই কিন্তু লোকসভায় সাংসদ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সংখ্যায় কম হলেও এখনও 8 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। রাজ্যসভায় ভাঙন দেখেছি, রাজ্যসভায় 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন এবং যদি সূত্রের খবর ঠিক থাকে তাহলে রাজ্যসভায় একের পর এক এরকমভাবেই ব্লকে ব্লকে 3 জন করে সাংসদ ইস্তফা দেবেন আর 3 জন করে নির্বাচন হলে প্রতিটি কিন্তু বিজেপির দখলে যাবে। সেক্ষেত্রে
কোণঠাসা, আরো বেশি তো কোণঠাসা কালীঘাট তৃণমূল একদিক থেকে হচ্ছে। রাজীব, তোমাকে ধন্যবাদ। আপনাদের শোনাই এই যে সামগ্রিকভাবে পরিস্থিতি এবং তার মধ্যে যেমনটা নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে সমস্ত কিছু রয়েছে যে কোন দিকে যাবে, জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং বিজেপির তরফ থেকেই বা কি বলা হলো শোনাই। দিল্লি থেকে ইনফ্যাক্ট রওনা হওয়ার আগেই সন্ধ্যেবেলা ওই আনুমানিক 7:30 ওই রকম সময় 7:20 নাগাদ আমাদের কাছে ইলেকশন কমিশন মেল করে জানান যে মানে আজকে আর কি 6 তারিখ বিকেল 5:30টার মধ্যে আমাদের কিছু বিষয়ে জানতে চান। তো আমরা ইতিমধ্যেই মানে আমরা ইলেকশন কমিশনকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যা বক্তব্য সেই বক্তব্য আমরা জানিয়ে দিয়েছি। আমরা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যারা দাবি করছিলেন তারা কিন্তু তাদের আইডেন্টিটিটাকে তারা টিকে রাখতে পারেনি নির্বাচন কমিশনের ঘরে। কারণ তারা এক কথাই বললাম, আমি আর ভেঙে বলছি না, যে প্রতিটি জিনিসের একটা মেয়াদ থাকে, মেয়াদ পার হয়ে গেলে তাদের কোনো মূল্য থাকে না। তো যারা বলছে, যারা আমাদের সিম্বল দিয়েছিলেন তাদের কিন্তু মেয়াদ নির্বাচন কমিশনের অফিসে এক্সপায়ারি হয়ে গেছে। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস আমরা চাইছিলাম যে এটাকে কন্টিনিউ করতে, তাই আমরা নতুনভাবে বায়োলা তৈরি করে যাবতীয় যা কিছু তথ্য লাগে সমস্ত তথ্য আমরা জমা দিয়েছি। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডির সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো, মানুষের কাছে যাও, যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো, মেরুদণ্ডহীন। ডুবন্ত নৌকা, পেছনে তলায় অনেক বড় ফুটো হয়ে গেছে। এবারে ফুটো নৌকো নেওয়ার জন্য এত মারামারি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। যেই চড়বে চড় না বাবা, ডুববি তো আগামী দিনে নদীতে, যেই চড়বি সেই ডুববি। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রি বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নীলাদ্রি বাবু, সামগ্রিকভাবে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কি মনে হচ্ছে কালীঘাট তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল একুল ওকুল সবগুলিকে হারানোর অবস্থা? তাহলে না, এই কালীঘাট তৃণমূলকে দেখে না আমার টাইটানিক বলে একটা সিনেমা দেখেছিলাম, তার কথা মনে পড়ে যাচ্ছে। টাইটানিক যখন ডুবছিল তখন একজন পর একজন টাইটানিক যাত্রী তারা পালিয়ে যাচ্ছিল, নৌকো করে পালিয়ে যাচ্ছিল। একমাত্র ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি পালাতে অস্বীকার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি টাইটানিকের সাথেই ডুবে গেছিলেন। তাই আমার কোথাও মনে হচ্ছে কালীঘাট তৃণমূল বলে যে এন্টিটিটাকে আপনারা বলছেন সেটা আদৌ তৃণমূল কিনা তা নিয়ে এখন সন্দেহ আছে। তার ছেড়ে একের পর এক চন্দ্রিমা দেবী লাস্ট গেছেন, এরপর আরও অনেকে যাবেন। আপনাদের খবর অনুযায়ী রাজ্যসভায় একের পর এক এমপি হয়তো এই তৃণমূল ছেড়ে বেরিয়ে যাবে। সুতরাং এই তৃণমূলের অস্তিত্ব রাখাটাই একটা সংশয় হবে, কিন্তু শুধু তৃণমূল ডুববে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব এই তৃণমূল চলে যাওয়ার সাথে বিপন্ন হতে পারে। মমতার কাছে শোনা যাচ্ছে যে অফার ছিল সোনিয়া গান্ধীর থেকে কংগ্রেসে যোগদান করা, এটা হতেই পারে ভবিষ্যতেই তৃণমূল দলটা ঋতব্রতর কাছে চলে গেল। কারণ আমি শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ওরা ইললিগাল জিনিসটাকেও লিগাল করে জিতিয়ে যেতে পারে, অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন তারা হয়তো প্রতীকটা পাবেন না। তাহলে কি অপশন থাকবে মমতার সামনে? তৃণমূলটা চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর মমতা কংগ্রেসে চলে এলেন। এই সম্ভাবনাটা খুব প্রবল, কিন্তু এটাকে আমি ডিসকাউন্ট করতে পারছি না। দ্বিতীয় অপশন হচ্ছে মমতার রাজনৈতিক মৃত্যু হবে একজন নেত্রী হিসেবে। এই দুটোই অপশন খোলা আছে। আমরা একটু আইনজীবীর বক্তব্য শুনে নিই, কি ব্যাখ্যা তার? ভারতের কোন রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর মধ্যে প্রতীক নিয়ে বিরোধ দেখা দিলে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন প্রতীক সংরক্ষণ ও বন্টন আদেশে 1968 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। সংখ্যাধিক্যের ভিত্তিতে যে গোষ্ঠী প্রকৃত দল হিসেবে প্রমাণিত হয় তারা প্রতীক এবং দলের নাম ব্যবহার অধিকার পায়। আর দেখতে হবে যে প্রতীক কার থাকবে তা প্রমাণের জন্য কমিশন মূলত 3টি বিষয় খতিয়ে দেখে: দলের গঠনতন্ত্র বা সংবিধান, আর সাংগঠনিক স্তরে সমর্থন, দলের পদাধিকারী ও প্রতিনিধিদের সমর্থন, আইনসভার স্তরে সমর্থন, লোকসভা রাজ্যসভা অথবা বিধানসভার সাংসদ বিধায়কদের সমর্থন। উভয় গোষ্ঠীর মধ্যে যে দলটি আইনসভা এমপি এবং এমএলএ ও সাংগঠনিকভাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে
নির্বাচন কমিশন তাদের প্রকৃত দল হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের হাতেই প্রতীক তুলে দেয়। আর এরই পাশাপাশি একদিকে যেখানে প্রতীক কার দখলে থাকবে সেটা তো নির্বাচন কমিশনের এখন সিদ্ধান্ত, দুই পক্ষই তাদের বক্তব্য, তাদের যা নথি জমা দেওয়ার তা তো জমা দিয়ে দিয়েছে, সেদিকে তো নজর রয়েছে। অন্যদিকে রাজ্যসভা, এই যে পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসন খালি হলো 24শে জুলাই, যেখানে উপনির্বাচন বিজ্ঞপ্তিও ঘোষণা হয়েছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ বড়াইক যারা পদত্যাগ করেছিলেন, এই 3 জনের সাংসদ পদ ছাড়ার পর এই যে উপনির্বাচন হবে, সেক্ষেত্রেও কিন্তু এখন যা রাজনৈতিক যা পরিস্থিতি রয়েছে কিংবা বিধানসভার পার্টি গণিত বলছে যে বিজেপি নিজেদের প্রার্থী জিতিয়ে আনা কোনো অস্বাভাবিক ব্যাপারই নয়, সেটাই বরঞ্চ স্বাভাবিক, সেটাই হয়তো হতে চলেছে। অগ্নিমিত্রা পাল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের বক্তব্য আগে শুনিনি, আবারও নীলাদ্রিবাবুর কাছে আসবো তারপর। আমরা পাবো সেটা তো বলার কোনো, এটা তো সেই আগের সরকার, আবার বলবো আগের সরকার নয়, যেখানে কোনো ইলেকশন হয় না, যেখানে কোনোদিন ইলেকশন হয়নি, সে সেন্ট্রাল ফোর্স থাকুক আর না থাকুক, ইলেকশন হবে। আর টিএমসি যে ক্রেডিবিলিটি সেটা বাংলার মানুষ এই ইলেকশনে দেখিয়ে দিয়েছে। সুতরাং এটাই এটাই মনে হয় যে কোনো ইলেকশন হলে মানুষ এখন বিজেপির ওপরেই ভরসা রাখছে, কিন্তু ইলেকশনের মতনই হবে। ইলেকশন ঘোষণা হয়েছে, কিন্তু বিধানসভার যে সংখ্যার বিন্যাস, তাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 3টে সিটের নির্বাচন হলে জেতবার কোনো পরিস্থিতি নেই। স্বাভাবিকভাবে যা নাম্বার, তো নাম্বারের ওপর হচ্ছে যে সংখ্যা থাকে, সেই সংখ্যার ওপর নির্বাচন হয়। আমরা দেখেছি রাজ্যসভা নির্বাচন হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো সেই সংখ্যা নেই যে আমরা প্রার্থী দেবো, সুতরাং প্রার্থী দেওয়ার প্রশ্ন নেই। নীলাদ্রিবাবু, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিধানসভার পাটিগণিতে বিজেপি তাদের প্রার্থী এই আসন থেকে জিতিয়ে আনবে, এটাই খুব স্বাভাবিক, এটাই হতে চলেছে। তার মানে বিষয়টাকে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রতীক নিয়ে তিনি বিচলিত নন, মানুষের সমর্থন আসল, কোন সমর্থনের কথা তাহলে তিনি বলছেন? এই তো অবস্থা, এই হচ্ছে রাজ্যসভার অবস্থা, লোকসভার অবস্থা কিংবা বিধানসভার অবস্থা। না, প্রতীক নিয়ে বিচলিত নন, এটা ইন্ডিকেট করছে উনি ভাবছেন যে প্রতীকটা উনি পাবেন না। যেভাবে শিবসেনা আগেই হাল ছেড়ে দিয়েছেন, যদিও লড়াই করছেন, হালটা ছেড়ে দিয়েছেন। যেমন শিবসেনার ওই উদ্ধব ঠাকরের অংশ, তারা জানতেন প্রতীক পাবেন না, কারণ আপনাদের আইনজীবী এখানে বলছেন, বিশেষজ্ঞ, যার থেকে সংখ্যা গরিষ্ঠতা থাকবে নির্বাচিত জনপ্রতিনিধির দিক থেকে, তারাই পাবে প্রতীক, অর্থাৎ অতীতের প্রেসিডেন্ট এটাই বলছে। সুতরাং এক্ষেত্রে ঋতব্রত জিততে চলেছেন, এখনই বলে দেওয়া যায়। দ্বিতীয় রাস্তা হচ্ছে জনসমর্থন। এখন মুশকিল হচ্ছে ঋতব্রত নিজে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরে হেরে গেছেন। সুতরাং দলের যিনি নেত্রী, তিনি যদি নির্বাচিত না হতে পারেন, তাহলে তার অনুপ্রেরণায় ঋতব্রত জিতেছে, তার অনুপ্রেরণায় ববি হাকিম জিতেছেন, তার অনুপ্রেরণায় অরূপ রায় জিতেছেন। এটা কি করে বলেন? অরূপ রায় যিনি চেয়ারম্যান, তিনি তো নিজে জিতে এসছেন, মমতা তো নিজে জেতেননি। সুতরাং প্রশ্নটা এখানেই এসে যাবে নির্বাচন কমিশনের সামনেও, যে আর নির্বাচন, ওরা বিভিন্ন এজেন্সির নাম বলছিলেন যারা বিজেপির একেবারে প্রো বিজেপি এজেন্সি, নির্বাচন কমিশনের নামও কিন্তু প্রো বিজেপি এজেন্সি হিসেবে নির্বাচনের আগে ওরা বলেছেন। সুতরাং ওরা জানেন হারছেন, এই হারটা লড়াই একটা দিতে হবে, সেই জন্য লড়াই দিচ্ছেন। রাজ্যের ক্ষেত্রে যদি এই অবস্থা আমরা দেখছি, জাতীয় রাজনীতিতেও তো এখন কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক হওয়ার পথে। কারণ না, তৃণমূল আসলে 4 ভাগ হয়ে গেছে, জানেন। কালীঘাট তৃণমূল, ক্যামাক স্ট্রিট তৃণমূল যেটা আইপ্যাক চালাতো, 3 ঋতব্রত নেতৃত্বে তৃণমূল, 4 লোকসভা তৃণমূল, যে তৃণমূলটা এনসিপির সাথে যুক্ত হচ্ছে, বেরিয়ে এসে এনসিপিতে যুক্ত হচ্ছে। ওটাও অতীতের তৃণমূল বলা যেতে পারে, এনসিপির সাথে যুক্ত হওয়ার পথে। তৃণমূল 4 টুকরো হয়ে গেছে। আর মমতা যে টুকরোর নেতৃত্বে আছেন, সেই টুকরোয় মমতায় নিজে জিততে পারেননি, নেত্রী যেখানে জিততে পারেননি, সেখন সেই টুকরোর অস্তিত্ব তো একটা সংকটে পড়বে, অস্তিত্ব সংকটে পড়বে। ক্যামাক স্ট্রিট তৃণমূল তাও বলতে পারে অভিষেক তো লোকসভায় জিতেছেন, কিন্তু মমতা সেটাও দাবি করতে পারেন না। ঋতব্রত তৃণমূলের সবচেয়ে বেশি নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, আর লোকসভা তৃণমূল যেটা, তারা লোকসভায় জিতে এসছে এবং তারা একটা অন্য দল তৈরি করে এনডিএকে সমর্থন করছে। সুতরাং এই পুরো পরিস্থিতিটা যেদিকে জানাচ্ছে, তৃণমূল 4 টুকরো হয়ে গেছে, তৃণমূলের অস্তিত্বই বিপন্ন, এটা স্পষ্টভাবে বলা যায়। এবং নির্বাচন যদি হয়, কোনো তৃণমূলেরই পায়ের তলায় মাটি পাওয়ার সম্ভাবনা খুব কম।
অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকছে যে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে কালীঘাট তৃণমূলের ভবিষ্যৎ কি হবে, কারণ তাদের এই মুহূর্তে যা অবস্থা তাদের সবগুলি হারানোর অবস্থা। তবে এর মধ্যেই আমাদের বারুইপুরের দিকেও কিন্তু লাগাতার নজর রয়েছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন জিরো টলারেন্স, একের পর এক পদক্ষেপ আমরা তারপর দেখলাম, গ্রেফতারি দেখলাম। অন্যদিকে আজকে কি দেখা গেল, কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল তারা রাজনীতি, সস্তার রাজনীতি, প্রশাসন যেখানে পদক্ষেপ করছে, মূল অভিযুক্ত যেখানে গ্রেফতার হয়ে গিয়েছে, তারপরে কেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল আজকে যখন নির্যাতিতার বাড়ির সামনে সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন, কালীঘাটে বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন কেন? দাদা আপনাকে জিজ্ঞেস করছি, দাদা আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে জিজ্ঞেস করছি, আমি এমপি, এই গাড়িটাকে যেতে দেবেন না? আমি তো আপনাদের এসপি কে আইজি কে জানিয়ে যাচ্ছি। তো নীলাদ্রিবাবু কি বলবেন? মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, একের পর এক গ্রেফতারি আমরা দেখলাম এই ঘটনার পরই। তারপরেও এখানে কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল দোলা সেনরাজকে নির্যাতিতার বাড়িতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন কেন, কি দরকার? না, মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের যিনি নির্যাতিতা এবং যার হত্যা করা হয়েছিল যাকে, তার বাড়িতে গেছিলেন কি ঘটনার পর? আমার তো মনে পড়ছে না। কামদুনির যিনি নির্যাতিতা তার কাছে গেছিলেন, পার্ক স্ট্রিটের যিনি নির্যাতিতা তার কাছে গেছিলেন। অর্থাৎ তৃণমূলের আমলে এত এই ধরনের ঘটনা পরের পর ঘটে চলেছে এবং সেই ঘটনাকে বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হত্যাকারীদের বা অত্যাচারীদের জাস্টিফাই করেছেন। আর তারপর মেয়েদের বেরোনো উচিত নয়, তারপর তার কোনো নৈতিক অধিকার থাকে না এই ধরনের ঘটনায় যাওয়া। সেই জন্য সম্ভবত মমতা নিজে যাননি, দোলা সেনকে পাঠিয়েছেন। জনরোষের মুখোমুখি হতে পারতেন, এই ভয়টা তিনি পাচ্ছেন। তার দিকেও যদি ডিম্বাস্ত্র ছুটে আসে এই ভয়টা পাচ্ছেন, বেইজ্জত হয়ে যেতেন। সেই জন্যই দোলা সেনকে পাঠিয়ে দেখলেন, জল মাপলেন। আর যে মিছিল বের করেছে তাতেও বিরাট কোনো সাড়া পাওয়া যায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রেডিবিলিটি নেই বাংলার রাজনীতিতে এই ধরনের কোনো ঘটনার প্রতিবাদ করার। প্রতীক যদি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কাছেই চলে যায়, আবারও সেই প্রসঙ্গে যদি আসি, তাহলে তো একটা, যদি অন্য দল, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা নিজের দল করলেন বা অন্য দল করলেন, সেই আঞ্চলিক দল, ছোট আঞ্চলিক দল হিসেবে টিকে থাকাটাও তো তখন তাহলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। না, একটা অস্তিত্ব সংকটে পড়বে। ঠিক যেমন অস্তিত্ব সংকটে পড়েছিল যখন ইন্দিরা গান্ধী কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন 60-এর দশকে, যারা পড়েছিল তারা কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে গেছিল। অতীতের কংগ্রেস যেটা, তারা কিন্তু কংগ্রেস থাকেনি। পরবর্তীকালে কংগ্রেস অথবা প্রকৃত জাতীয় কংগ্রেস হয়ে উঠেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস, কারণ তাদের দিকে জনসমর্থনটা ছিল। আজকে ঋতব্রতর সঙ্গে যারা আছে, ফিরাদ হাকিম, অরূপ রায়, এরা প্রত্যেকে নিজে জিতে এসছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হিসেবে অস্তিত্বটাই বিপন্ন। তার সামনে এখন একটাই রাস্তা, কংগ্রেসে যোগদান করে, এবং আমার ধারণা সেই পথেই পা বাড়াতে তিনি বাধ্য হবেন কিছুদিনের মধ্যে। নীলাদ্রিবাবু ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূলপন্থী যারা, তারা কি করেন অবশ্যই নজর থাকবে। কমিশনের সিদ্ধান্ত কি থাকে সেদিকেও নজর থাকবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala.